নমস্কার বন্ধুরা, ক্লাসিক স্টোরিজ উইথ পরিণীতাতে সকলকে আরও একবার স্বাগত। আমি পরিণীতা আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি ছোট্ট গল্প। আজকের নিবেদন সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের একটি বিখ্যাত রচনা বিজয়ার প্রণাম। শুনতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল, মনে আছে? সেদিন দুর্গাপূজার অষ্টমী। ঠিক 1 বছর পরে নবমীর দিনে আবার কলকাতায় ফিরে এলাম। বাড়ি এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খানকয় চিঠি জমা আছে। একখানা চিঠি লিখেছেন আমার দুঃসম্পর্কের আত্মীয় সুরেন কাকা। তারিখ দেখে বুঝলাম চিঠিখানি লেখা হয়েছে গেল বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। চিঠিখানি এই: স্নেহাপদেশু, প্রিয় নরেশ, একবার আমার সঙ্গে দেখা করো, আমার বিশেষ দরকার আছে। ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা। বিদেশ থেকে সুরেন কাকাকে 3-4খানা চিঠি লিখেছিলাম, কিন্তু একখানারও জবাব পাইনি। ঠিক করলাম আসছে কাল বিজয়া দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতে যাব। সুরেন কাকার বাড়ি ছিল ভবানীপুরে। অনেকগুলো বাড়িতে যখন বিজয়ার কোলাকুলি ও প্রণাম সেরে সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে যখন হাজির হলাম, তখন ওই রাত 9টার কম হবে না। গ্যাসের আলোতে দেখলাম সুরেন কাকার বাড়ির সব দরজা জানালা বন্ধ। ভেতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না। এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে? কিন্তু একটা জানলাও খোলা নেই কেন? এখন তো শীতকাল নয়, এই গরমে সব জানলা বন্ধ করে কি কেউ ঘুমোতে পারে? তবে কি বাড়িতে কেউ নেই? বাড়িখানাকে দেখলে তো তাই মনে হয়। সে যেন কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়তেও পারে। 2 পায়ে গিয়ে সদর দরজার কাছে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ঠেলতেই খুলে গেল। সুরেন কাকার বাড়িতে আমার অবারিত দ্বার, কাজেই ভিতরে ঢুকতে কোনো দ্বিধাবোধ করলাম না। উঠোনের সামনে এসে আবার থমকে দাঁড়ালাম। দশমীর চাঁদের আলো এসে উঠোনের খানিকটা উজ্জ্বল করে তুলেছে, বাকি সবটাই অন্ধকার। কোথাও কারুর সারা শব্দ নেই, কেবল কতগুলো ঝিঁঝি পোকা কর্কশ স্বরে চিৎকার করছে। চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা! আমার গলার আওয়াজ শুনে ঝিঁঝি পোকাদের কনসার্ট যেন থেমে গেল, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সাড়াই এলো না। বাইরের রাস্তা থেকে আওয়াজ এলো, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। কারা মরা নিয়ে যাচ্ছে। অন্ধকারে ভিতরে নিজেকে বড় বেশি একলা মনে হতে লাগলো। আবার চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা বাড়িতে আছেন? যেন অনেক দূর থেকে ক্ষীণ সাড়া এলো। কে ডাকে? আগে আমি নরেশ। যাচ্ছি। খট 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 করে খড়মের শব্দ জেগে উঠে সেই অন্ধকারে বাড়ির স্তব্ধতা ভেঙে দিল। সুরেন কাকা বাড়িতে খড়মই পায়ে দিতেন। খড়মের শব্দ বারান্দার কাছে এসে থামল। সেইখান থেকেই সুরেন কাকা বললেন, নরেশ, এতদিন পরে তুমি এলে বাবা। আমি যে আজ 1 বছর ধরে তোমার অপেক্ষা করছি। আমি বললাম, সুরেন কাকা, আমি যে বিদেশে ছিলাম, আপনার চিঠি পাইনি। আচ্ছা, সেসব কথা পরে শুনবক্ষণ, আগে তুমি উপরে এসো। ওপরে কি করে যাব? চারিদিকে যে অন্ধকার, আগে আলো জ্বালুন। তবেই তো মুশকিলে ফেললে, সব আলোর যে তেল ফুরিয়ে গেছে। আচ্ছা নরেশ, তাহলে তুমি ওখানে দাঁড়িয়েই শোনো।
তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছিলে, মনে আছে তো? আমার সেই 1000 টাকা আমার অ্যাটর্নি রামেন্দু বোসের কাছে জমা আছে। সেখানে গেলেই তুমি টাকা পাবে। আমি বললাম, সুরেন কাকা, ও কথা কেন? আমি তো আর আপনার কাছে টাকা চাইতে আসিনি। আমি এসেছি বিজয়া প্রণাম করতে। আমি ওপরে যাব। আচ্ছা, তাহলে ওপরেই এসো। সিঁড়ির ওপরে চাঁদের ভালো আলো আছে, তোমার কোনো কষ্ট হবে না। খুব সাবধানে উঠোনের অন্ধকার পেরিয়ে সিঁড়ির উপরে গিয়ে উঠলাম। তারপর দ্বিতলের ছাদে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন। সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতো সাদা লম্বা চুল, মুখে ছিল তেমনই লম্বা ও সাদা দাড়ি। তার উপরে আজ তিনি আবার একখানা সাদা চাদরে আপাদমস্তক মুড়ে দিয়েছিলেন। ম্লান চাঁদের আলোতে আজ তার মূর্তির ভিতরে কেমন একটা যেন অমানসিক ভাব জেগে উঠেছে। এ মূর্তিকে আজ যদি কোনো অপরিচিত লোক অজানা কোনো জায়গায় দেখতে পায়, তাহলে তার নাড়ি ছেড়ে যায়। আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম, কিন্তু হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলাম না। বললাম, ও সুরেন কাকা, আপনি পা সরিয়ে নিলেন কেন? দিন, পায়ের ধুলো দিন। সুরেন কাকা কোনো জবাব দিলেন না। আচম্বিতে বাড়ির একটা ঘরের ভিতর থেকে মেয়ে গলায় আর্তনাদ জেগে উঠল। কে যেন কাতরে কাতরে কাঁদছে আর যন্ত্রণায় ছটফট করছে। চমকে মুখ তুলে বললাম, সুরেন কাকা, ও সুরেন কাকা, ও কে কাঁদে? সুরেন কাকা এবারেও জবাব দিলেন না। তাড়াতাড়ি বাড়ির ভিতর দিকে চলে গেলেন। তাঁর গরমের খটখটানি ক্রমেই অস্পষ্ট হয়ে এলো, যেন তিনি দূরে দূরে অনেক দূরে এগিয়ে আর এগিয়ে যাচ্ছেন। হতভম্ব হয়ে বসে আছি। চাঁদের আলো আছে বটে, কিন্তু সে যেন আজ মরে গেছে। একটা কাল পেঁচা তেতলার ছাদের আলিশার কোণে বসে মাঝে মাঝে ঘাড় বেঁকিয়ে আমাকে দেখছে। নিচের উঠোন থেকে একটা হুলো বেড়াল ক্রমাগত আও 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 করেই যাচ্ছে। মিনিট 15 কেটে গেল, কিন্তু সুরেন কাকার আর দেখা নেই। আজকে এই বাড়ির অবস্থা, সুরেন কাকার ব্যবহার, মেয়ে গলার কাতরানি, সবই কেমন যেন রহস্যময়। আর একটা প্রশ্ন বারবার মনকে খোঁচা দিতে লাগলো। সুরেন কাকার পায়ে হাত দিয়েও তার পা কেন ছুঁতে পারলাম না? হ্যাঁ, কেন পারলাম না? কেন? আরো মিনিট 5 কাটল। আমি আর থাকতে পারলাম না। ডাকলাম, সুরেন কাকা, ও সুরেন কাকা। কোনো সাড়া নেই। সুরেন কাকা, শুনছেন? ও সুরেন কাকা। কোনো সাড়া নেই। পেঁচাটা উঁচা গলায় চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উড়ে পালালো। হুলো বেড়ালটাও একেবারে চুপ মেরে গেল। আমি তো এবারই সর্বত্র যেতে পারি, এখানেই বা বসে থাকি কেন? এই ভেবে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। উঠোনের উপরে দুদিকে বারান্দা, তার ভিতরে খান 5 ঘর। সেখানে চাঁদের আলো নেই। অন্ধকারে হাতড়ে হাতড়ে দেখলাম সব দরজাই কেবল বন্ধ নয়, বাইরে থেকে তাদের শিকলে তালা চাবি লাগানো। কিন্তু সুরেন কাকা যে এদিকেই এসেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই ঘরগুলোরই কোনো একখানার ভিতর দিয়ে মেয়ের গলার কান্না শুনেছি, এটাও আমি হলক করে বলতে পারি। সুরেন কাকাই বা কোথায় গেলেন? কাঁদলই বা কে? আর সব ঘর তালা বন্ধই বা কেন? এতক্ষণ যে সন্দেহ করিনি, এইবার তা জেগে উঠে আমার মনকে আতঙ্কে একেবারে আচ্ছন্ন করে দিল। আমি পাগলের মতন উপর থেকে ছুটে নিচে নেমে এলাম।
নিঃশ্বাসে সদরের কাছে এসে এক টানে দরজা খুলে ফেলতে গেলাম, কিন্তু পারলাম না। সদর দরজাতেও বাহির থেকে কলুপ দেয়া। এই সদর দরজা দিয়ে একটু আগেই আমি বাড়ির ভিতরে ঢুকেছি। এর মধ্যে দরজায় তালা দিল কে, আর কেনই বা দিল? হতাশভাবে সদর দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ মনে পড়ল সুরেন কাকার বাড়িতে খিড়কির পুকুর ও বাগান আছে। এই কথা মনে হতেই বেগে সেই দিকে ছুটলাম। বাগানে গিয়ে কোনো রকমে পাঁচিল টপকে আবার রাস্তায় এসে পড়লাম। সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সে পাড়াতেই আমার বাল্যবন্ধু অখিলের বাড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই অখিলের বাড়িতে ছুটলাম। বৈঠকখানায় বসে অখিল চা পান করতে করতে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে বিস্মিত সুরে বলল, এই যে নর এসছে, কবে কলকাতায় ফিরলে? পরশু। কাল তোমাদের পাড়ায় বিজয়ার প্রণাম করতে এসেছিলাম, কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল বলে তোমার সঙ্গে আর দেখা করতে পারিনি। দুই চোখ কপালে তুলে অখিল বলল, কাল তুমি সুরেন বাবুর বাড়িতে গিয়েছিলে, কিন্তু সেইখানে তোমার দেরি হলো কেন? সুরেন কাকার সাথে কথা কইতে কইতে দেরি হয়ে গেল। অখিল গম্ভীর মুখে বলল, নরেশ, কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে? আমি বললাম, কাল ওই বিজয়ার সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেক বাড়িতেই একটু আধটু সিদ্ধি খেতে হয়েছিল বটে, তবে বেশি সিদ্ধি নিশ্চয়ই খাইনি। কিন্তু তুমি এ কথা কেন জিজ্ঞাসা করছো? অখিল বলল, এই 1 বছরের ভিতরে তুমি কি সুরেন বাবুর কোনো খবরই পাওনি? না। গেল বছরে ঠিক এই সময়ে পাড়ার কলেরায় মড়ক দেখা দিয়েছিল। 7 দিনের ভিতরে সুরেন বাবু আর তার স্ত্রী আর 2 ছেলে মেয়ে কলেরায় মারা যান। সেদিন থেকেই তো তার বাড়ি খালি পড়ে আছে। তারপর অনেকটা বছর কেটে গেছে, কিন্তু বিজয়া দশমীর দিন হাজার অনুরোধেও আমি আর সিদ্ধি খাই না। তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে। সমস্ত ব্যাপারটাই না হয় সিদ্ধির খেয়াল বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু সুরেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার 1000 টাকা যে ফিরে পেয়েছি, এটা তো কিছুতেই ভুলতে পারছি না। কেমন লাগলো আজকের গল্প? আশা করি নিশ্চয়ই ভালো। তাহলে ওই কথাই রইল, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।